ওকে, এখন বিষয় হলো যে আমরা আজকে ক্লাস করব হলো ইনফরমেশন ম্যাচিং এর। এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, বিকজ আসলে ইনফরমেশন ম্যাচিংটাই একমাত্র যেটা আপনারা শিওর থাকবেন যে আপনাদের এক্সামে 100% থাকবে অ্যাকচুয়ালি। সো আই এম শেয়ারিং মাই স্ক্রিন, অ্যাজ ইউ ক্যান সি। তো ইনফরমেশন ম্যাচিংটা আসলে আপনাদের এক্সামে 100% পাবেন, ফর শিওর থাকবেন 100%। মোটামুটি আপনি বলতে পারেন 99.99% আপনারা ইনফরমেশন ম্যাচিং পাবেন, বিকজ আসলে ইনফরমেশন ম্যাচিংটাই একমাত্র যেটা আসলে অনেকজনের ডিফিকাল্টিস, আমরা অনেকেই ডিফিকাল্টিস ফেস করি জাস্ট বিকজ অফ আসলে ইনফরমেশন ম্যাচিংয়ে অ্যাকচুয়ালি আমরা অনেকেই সিনোনিম জানি না। আর ইনফরমেশন ম্যাচিং আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব লং দেয় না, মোটামুটি শর্ট দেয়, কারণ এখানে সিনোনিম ইউজ হয় এবং কনভারসেশন থাকে, একাডেমিক কনভারসেশন। গতকালকে আমার এক স্টুডেন্ট ফোন দিল এবং আমাকে বলল, ভাইয়া লিসেনিং সেকশন 1, 2, 3 এই তিনটা সেকশন মোটামুটি খুবই ইজি ছিল। সেকশন 4-এ তারা খুব বেশি একটা ইলাবোরেট করে নাই, মানে সেকশন 4টা অ্যাজ ইউজুয়াল, মানে যে কথাগুলো বলে একটু কনভারসেশন ইলাবোরেট করে, ইলাবোরেট বলতে একটু লং করে, প্রলং করে। তো ওই লং কনভারসেশন যখন করে তখন আমরা একটু একটা মোটামুটি একটা স্পেস পাই বা একটা সুযোগ পাই, যেটার জন্য আমরা বাকিগুলোর জন্য একটু রেডি হতে পারি বা স্পেলিংগুলো নিয়ে আমরা বদার হই সেই সময়টাতে। তো এইগুলো আসলে করা যাবে না, কারণ যখন আপনি দেখবেন যে কোনো কোনো সেগমেন্টে কনভারসেশনটা শর্ট হতে পারে। শর্ট বলতে আমার মিনিং হলো এটা, দেখেন এখানে খেয়াল করে 15 থেকে 20, তার মানে এখানে 6টা আছে। তো 6টার জন্যে ছয়টার আনসার এখানে আছে মোটামুটি কয়টা, 7টা আছে, একটা এক্সট্রা আছে। তো ছয়টার জন্য এক একটার জন্য যদি বলা যায় মোটামুটি মিনিটে 4টা বলা যাবে বা 5টা বলা যাবে। কিন্তু তারপরেও আপনার হলো এটা ধরেন যে মোটামুটি আমার মনে হয় 5 সেকেন্ডে একটা করে বলা যাবে। তারা মাঝে মাঝে একটু বেশি ইলাবোরেট করে কোনোটা নিয়ে, একটা 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড ইভেন কথা বলে, 1 মিনিটও কথা বলে ইভেন। আবার টোটাল আনসার দিতে তাদের দেখা যাচ্ছে যে 2 মিনিট সময় লাগে। কিন্তু এটা তো পড়তে দিলে আপনি মনে হয় 20 সেকেন্ডের ভিতরে সব পড়ে ফেলবেন বা 30 সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি পড়ে ফেলবেন। বাট তারা সেটা করে না, তারা একটু ইলাবোরেট করে, তারা একটু অ্যাডিশনাল কথা বলে। এর জন্য আসলে আমরা স্পেস পাই একটা বা সুযোগ পাই একটা সেকশন 4টাতে বেসিক্যালি। কিন্তু ইদানিং যেটা আসলে হচ্ছে যে সেকশন 4-এ আপনার এই স্পেসটা বা এই সুযোগটা একটু কম থাকছে। তারা আসলে আপনার কথাবার্তার কনভারসেশনটা একটু শর্ট করে নিচ্ছে, ন্যারো করে নিচ্ছে। কেন আসলে? এর মানে এই না যে ফাস্ট কথা বলতেছে, এরকম কিছু না। ফর এক্সাম্পল এখানে এটা নিয়ে অ্যাজ ইউজুয়াল ক্যামব্রিজে থাকে 2 মিনিট, 2.5 মিনিট বা ধরে কথা বলতেছে এটা নিয়ে, এটা নিয়ে। বাট আপনার এক্সাম হলে পেতে পারেন 1 মিনিট বা 1.5 মিনিটের ভিতরে শেষ করে ফেললো। এর মানে এই না যে ফাস্ট। কথাবার্তার ধরন, কথাবার্তার স্পিড সেম থাকবে, বাট তারা ইনফরমেশন এক্সক্লুড করবে, ইনফরমেশন বাদ দিবে, রিমুভ করবে। কিছু ইনফরমেশন থাকবে সেগুলো রিমুভ করবে, রিমুভ বলতে বাদ দিবে। অ্যাডিশনাল যে কথাবার্তা বলা হয় ওগুলো বলে না। তো আসলে এই যে এটা সেন্টেন্স ম্যাচিং বলেন বা ইনফরমেশন ম্যাচিং বলেন, লিসেনিং অ্যাকচুয়ালি, বা হেডিং ম্যাচিং বলেন, যাই বলেন আপনার যা মন চায় সেটা একই বিষয়টা। আসলে এই ইনফরমেশন ম্যাচিং কিন্তু আপনার আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা জি যাচ্ছে। ভাইয়া। এই ইনফরমেশন ম্যাচিং কিন্তু টোটালি ডিপেন্ড করে একটা মানে সিনোনিমের উপরে। ফর এক্সাম্পল আপনার ধরেন যে ইমপ্রুভ দেয়ার কমিউনিকেশন স্কিলস। এখন কমিউনিকেশন স্কিলসটা আপনার ধরেন যে মোটামুটি আমরা 4টা ওয়ার্ডের ভেতরে 4টা ওয়ার্ডই সবাই জানি, কিন্তু কোনো কোনো কারো কারো কাছে কমিউনিকেশন মিনিংটা জানা নাই, ফর এক্সাম্পল। তো এই যে এই বিষয়টা, অথবা ওভারকাম ফিজিক্যাল ডিফিকাল্টিস, ফিজিক্যাল মানে কি শারীরিক, এটা ধরেন অনেকেরই জানা নাই। সেই ক্ষেত্রে এটার যখন সিনোনিম বলবে তখন সে অবশ্যই মিস করবে। যখন কমিউনিকেশনের সিনোনিম বলবে, কমিউনিকেশনের সিনোনিম কি বলা যায়? ফোনে কথা বলা, কম্পিউটারের মাধ্যমে কথা বলা, বা একজনের সাথে একজনের আদান প্রদান, কোনো আদান প্রদান হচ্ছে, এটাই অ্যাকচুয়ালি মানে কথা বলা হতে পারে সামনে, ফেস টু ফেস, এটা আর কি। তো এই বিষয়গুলো নিয়ে যদি সিনোনিম না জানা থাকে তাহলে কিন্তু আমরা পারবো না। আর এই ইনফরমেশন ম্যাচিং টোটালি ডিপেন্ড করে আসলে সিনোনিমের উপরে, বিলিভ মি, টোটালি সিনোনিমের উপরে। আপনার যতটুকু আপনার যত ভালো সিনোনিম বা ওয়ার্ড কাউন্ট আপনার
থাকবে, ভোকাবসের কালেকশন থাকবে বা ভোকাব স্টোরেজ যত স্ট্রং হবে, আপনি তত পরিমাণ ভালো এখান থেকে স্কোর গ্র্যাব করতে পারবেন। দিস ইজ রিয়েলি এ গুড থিং। সো আপনার বিষয়টা আসলে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আসলে আমাদের জানা দরকার যে আসলে এই ইনফরমেশন ম্যাচিং এর জন্য আমাদের বেশি বেশি করে সিনোনিম জানা দরকার। সিনোনিম বলতে ভোক্যাবস কালেকশন, ভোক্যাবুলারি জানা দরকার। তো ভোক্যাবুলারিটা জানতে আসলে আপনাদের মানে খুব বেশি আহ, বদার হওয়ার কোনো কারণ নাই, কারণ ভোক্যাবসগুলো কিভাবে কালেক্ট করতে পারেন, ভোক্যাবসগুলো কিভাবে পড়তে পারেন, সেই গুলো আমি বলে দিয়েছি, আবার আমি বলতেছি। ভোক্যাবুলারি পড়ার নিয়ম, লিসেনিং আমি প্রথমে বলেছি আপনাদের ক্লাসে। ভোক্যাবুলারি পড়ার নিয়ম হলো ভোক্যাব প্রত্যেক দিন 4টা হোক, 3টা হোক, 5টা হোক কালেক্ট করবেন এবং নোট করবেন। একটা নোটবুক অথবা একটা ডায়েরি নিবেন, নিয়ে নোটবুকে নোটটা করবেন। নোটটা করার পরে আপনি ওই নোটে লিখে রাখবেন যে এই ভোক্যাবসগুলা লিখে রাখবেন। লিখতে লিখতে 5টা 5টা 4টা 4টা করে অ্যাড করতে করতে আপনার যখন দেখবেন মোটামুটি তিন 300 কালেকশন হয়ে গেলে বা 200 কালেকশন হয়ে গেলে দেখবেন অনেক ভোক্যাবস আপনি রিপিট হচ্ছে। কারণ ইংলিশে তো খুব খুব বেশি ভোক্যাবুলারি ইউজ হয় না স্পিকিং, রাইটিং এবং লিসেনিং এর জন্য। অ্যাজ ইউজুয়াল যেগুলো সেগুলো হয়, মানে ইউজ হয়। তো এগুলো মুখস্থ করবেন কিভাবে? মুখস্থ করার একমাত্র সব থেকে ইজিয়েস্ট ওয়ে হলো যে আজকে যে 5টা কালেক্ট করলেন ওটা লিখলেন, আগামীকালকে কি করবেন, এই 5টা সহ ওই আগামীকালকের 5টা পড়বেন। পড়ে স্পিকিংয়ে 2-3টা ইউজ করার চেষ্টা করবেন। সবগুলো তো ইউজ করতে পারবেন না, যেগুলো ইউজেবল সেগুলো আপনারা স্পিকিং করতে বসে, মানে ভোকাব পড়ার পর পরে স্পিকিং করবেন 1 ঘন্টা। তাহলে কি হবে, আপনার ভোকাবুলারি থেকে আপনি অটোমেটিক্যালি দেখবেন রিকল করতে পারবেন অনেক ভোকাবুলারি স্পিকিং সেশনে। এতে করে কি হবে, ওই যেই ভোকাবটা আপনি স্পিকিংয়ে ইউজ করবেন, বিলিভ মি ওই ভোকাবটা আপনি আর কখনো ভুলবেন না। দ্বিতীয়বার যখন আপনি স্পিকিংয়ে কথা বলতে যাবেন তখন ওই অটোমেটিক্যালি আপনার ব্রেন রিকল করবে ওই ভোক্যাবটা যেটা আপনি একবার ইউজ করেছেন। তো সব থেকে মোস্ট ইজিয়েস্ট ওয়ে হলো আসলে যে ভোক্যাবুলারি স্পিকিং সেশনে ইউজ করা। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে ভোক্যাবুলারি প্রত্যেকদিন সকালে উঠে ভোক্যাবুলারি একবার করে রিভাইজ দিয়ে বা ভোক্যাবুলারি পড়ার পরেই আপনি স্পিকিং সেশনটা করবেন, তাহলে বেটার হয় আর কি, যে ভোক্যাবসগুলো আপনি আর ভুলবেন না। তারপরেও কিছু ভোক্যাবস থাকবে যেগুলো আপনি মনে থাকবে না, দরকার নেই, সব ভোক্যাবুলারি আপনার থাকবে না। দেখা যাচ্ছে যে আপনি 300 কালেকশন করলে 150 ভোক্যাবস আপনার থাকবে। 150 ভোক্যাবস দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন। আমার ভোক্যাব কালেকশন ছিল মোস্ট অফ মেবি ম্যাক্সিমাম 300। তো 300 ভোক্যাব যখন আমি রিচ করলাম তখন দেখলাম যে অনেক কিছুই নতুন করে মানে রিপিট হচ্ছে এগুলো। আর যেই ভোক্যাবগুলো জানিও না, ভোক্যাব পড়তে 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 এমন একটা ট্রিক্স বা টেকনিক মাথার ভেতরে আসলো যে টেকটিকটা দিয়ে আমি আসলে বলতে পারেন যে কোনো সেন্টেন্সের যদি 12টা ওয়ার্ড মিলে সেন্টেন্স হয়, সেখানে যদি আমি মোটামুটি 7টা ওয়ার্ডও জানি, বাকি 3টা না জানলেও ওইটার মিনিংটা ফাইন্ড আউট করা যায় বা বের করা যায় মিনিংটা, যে কি বলতে চাচ্ছে, মানে এই এটা কি বলতে চাচ্ছে, সে এই সেন্টেন্সটা দিয়ে কি বলতে চাচ্ছে, বোঝাতে চাচ্ছে কি, এটা বের করা যায়। তো এইটা আসলে খুবই মানে মজার একটা বিষয় যেটা আপনারা মানে এনকাউন্টার করবেন ইন ফিউচার বা রিয়ালাইজ করবেন, সেটা আপনাদের আমি বলে রাখলাম। তো যত বেশি ভোক্যাব পড়বেন এর মানে এই না যে আপনার আনলিমিটেড ভোক্যাবুলারি আপনার মুখস্থ করা লাগবে। ভোক্যাবস পড়তে 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 আপনি যখন দেখবেন যে ভোক্যাবসের কিছু কিছু ভোক্যাবস আপনার নাউন হিসেবে আপনি লিখবেন, কিছু কিছু দেখবেন অ্যাডজেক্টিভ হিসেবে লিখবেন, কিছু কিছু দেখবেন অ্যাডভার্ব, কিছু কিছু দেখবেন আপনার হলো ভার্ব হিসেবে। তো এইগুলো আপনি মানে আস্তে আস্তে রিয়েলাইজ করবেন, এগুলো জানতে থাকবেন, যে বুঝতে পারবেন যে আসলে ভোকাবুলারি মানেই ভোকাবুলারি না, ভোকাবুলারির আবার কিছু ভাগ থাকে সব কিছুরই। নাউনগুলা নাউনই হয়ে থাকে, আর যেগুলো অ্যাডজেক্টিভ ভার্ব হয়, ভার্বকে অ্যাডভার্ব করা যায় কিভাবে, আবার ভার্বকে নাউন করা যায় কিভাবে, এই জিনিসগুলো আপনারা রিয়ালাইজ করবেন। তো ফার্স্ট অফ অল এগুলো নিয়ে বদার না হয়ে আপনারা যখন ভোক্যাব কালেক্ট করতে থাকবেন আস্তে আস্তে করতে করতে তখন বুঝতে পারবেন নিজেরাই পড়তে পড়তে। আচ্ছা, আমরা চলেন আজকে এই এইটা দেই, এই ইয়েটা আমি এটা নিয়ে কিছু টেকনিক বলবো। এটা 2টা ওয়েতে আমরা ইয়ে করতে পারবো, হ্যাঁ লিখতে পারবো, আপনারা একটু নোট করেন। হ্যাঁ, 2টা ওয়েতে আমরা এই ইনফরমেশন ম্যাচিং সলভ করতে পারবো। 2টা ওয়েটা হলো যে আপনি এখানে কি লিখেছে সেটা না দেখে হাবিব হাবিব রিলেটেড যা যা কথা বলবে সেগুলার নাউন অথবা ভার্ব কি কি আছে সেগুলা জাস্ট নাউনটা দাগানোর চেষ্টা, মানে লেখার চেষ্টা করবেন, বা যা যা বলতেছে তার যতটুকু পারেন অ্যামিজ আর ওয়াজ ওয়ার এই অথবা আপনার হলো আর্টিকেল প্রিপোজিশন এগুলো বাদ দিয়ে যে ওয়ার্ডগুলো থাকে, ওয়ার্ড যতগুলো মানে চেষ্টা করবেন
4-5টা ওয়ার্ডও যদি লিখতে পারেন তাও আপনি ধরতে পারবেন এখান থেকে। ঠিক আছে? এটা সেকশন 2 এমসিকিউ, সেকশন 3 এমসিকিউতে মোটামুটি এটা টেকনিকটা আসলে কাজে দেয়। আবার আপনার ইনফরমেশন ম্যাচিংয়েও। তো হাবিবের কথা যা যা বলবে এখানে চেষ্টা করবেন যতটুকু পারবেন লিখে নেওয়ার। অ্যামিজ আর ওয়াজ ওয়ার অথবা প্রিপোজিশন কনজাংশন আর্টিকেল এগুলো লেখা বাদে। তো নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো লেখার চেষ্টা করবেন, বেশি কিছু না, জাস্ট ওয়ার্ডগুলো লেখার চেষ্টা করবেন। তারপর কনসুয়েলা নিয়ে কি বলছে, কনসুয়েলা নিয়ে যেটা লিখবেন, তারপরে পুরোটা যখন লিখবেন কলম দিয়ে, পেন দিয়ে, পেন্সিল দিয়ে লিখার পরে আপনি পরবর্তীতে নেক্সটে চলে যাবেন। নেক্সট কি? নেক্সট সেকশন 3। তো সেকশন 3তে দেখেন এখানে ব্লাঙ্ক দিয়েছে, এটা মনে হয় 14। তো ব্লাঙ্ক ছিল আগে, ব্লাঙ্ক আসতো অনেক বেশি লিসেনিং, এখন আর আসে না, কম আসে। তো দেখেন ব্লাঙ্ক দিয়েছে, তো আপনি এটা করবেন সচরাচর ওই 10 মিনিট সময়ের ভেতরে। 10 মিনিট সময় আপনি ব্যাক আসবেন যখন, আসার পরে এখানে হাবিবের সাথে কি কি আপনি লিখেছেন এটার সাথে এটা মিলানোর চেষ্টা করবেন। এখানে এখানে থাকবে সিনোনিম, আর এখানে আপনি লিখবেনও সেটা এই এখানকার যা আছে তার সিনোনিম। ফর এক্সাম্পল এটা গেল 1 নাম্বার টেকনিক। তো আমরা বলতে গেলে এই টেকনিকে একটু অভ্যস্ত না। তো আমরা কোন টেকনিকে অভ্যস্ত? সচরাচর আমরা মোটামুটি আনসার খুঁজে বের করা টেকনিকে অভ্যস্ত, কারণ এই টেকনিকেই সবাই আমরা আসলে করি, যে আনসার খুঁজে বের করতে হবে আমাকে। আনসার আসলে খুঁজে বের করাটা টাফ হয়ে যায় কেন? আনসার খুঁজে বের করতে গেলে আপনি মিস করতে পারেন, বাট এখানে যখন আপনি লিখবেন, মানে ওয়ার্ডগুলা লিখবেন, আপনি বিশেষ করে দেখেন এখানে যখন আপনি প্র্যাকটিস করবেন, দেখেন আপনি কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়। যখন আপনি এখানে ওয়ার্ডগুলো লিখবেন তখন আপনি এই ওয়ার্ডের সাথে যখন মিলানোর চেষ্টা করবেন, দেখবেন আনসার ছাড়া আর অন্য কোনোটা মিলতেছে না। আর এখানে দেখা যাচ্ছে যে আমরা মানে এই তো একটা গেল টেকনিক গেল, আপনারা করবেন কোন টেকনিকটাতে কি হ্যাবিচুয়েট হচ্ছেন এটা জানাবেন। আর আমি এখন আরেকটা টেকনিক আছে যেটা আপনারা সবাই অ্যাজ ইউজুয়াল খুবই বেশি হ্যাবিচুয়েট, সেটা হলো যে ওয়ার্ড দাগানো। এখানে যদি আপনার ছোট হয়, যদি ছোট হয় তাহলে আপনার এখানে লেখার প্রয়োজন নাই। যদি বড় হয়, অনেক বড় হয় অপশনগুলা, তাহলে আপনি এখানে লিখবেন। তাহলে লিখলে কি হবে, আপনার বড়র ভিতরে খুঁজে পাবেন না কোনো কিছু। আপনি এখানে যতটুকু লিখবেন মোটামুটি আপনার 6টা থাকলে 4টা বা 5টা সঠিক হবে। হ্যাঁ, আর ছোট হলে দরকার নাই, ছোট হলে আপনি এমনি বুঝতে পারবেন যে এখানে বেশি ওয়ার্ড আমার দেখা লাগছে না। হ্যাঁ, বেশি ওয়ার্ড দাগানো লাগবে না, এক একটা থেকে একটা করে ওয়ার্ড দাগালেই এনাফ। ওয়েল, এখন আমরা কি করব? প্রথম স্টেপটা কি হবে আমাদের ইনফরমেশন ম্যাচিং এ? প্রথম স্টেপটা হবে যে এই যে টাইটেলটা দিয়েছে না, এটার সাথে এটা রিলেট। ইনফরমেশন ম্যাচিংটা কি বলে? কোনো কিছুকে রিলেট করা, কোনো কিছুকে যোগ করা বা প্লাস করা, কোনো কিছুকে প্লাস করা। তো প্লাস করার মানে হলো, দেখেন প্লাস করা কোনো কিছুকে, এইটা এখানে যা আছে হাবিব, হাবিব কিছু একটা বলেছে, তো ওইটারই এখানে আছে ইনফরমেশনটা, বা হাবিবের সম্পর্কে কিছু একটা বলেছে, ওই সম্পর্কটা এখানে আছে। কি বলছে, কি নিয়ে কথা হচ্ছে আমরা বুঝতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে হোয়াট ভলেন্টিয়ার্স হ্যাভ হেল্প পিপল টু ডু, মানে ভলেন্টিয়ার্স, এগুলো হলো ভলেন্টিয়ার্স, হাবিব, কনসুয়েলা, মিন, তানিয়া, তারপর অ্যালেক্সি আর জুবা। তো এইগুলো হলো ভলেন্টিয়ার, আর এই ভলেন্টিয়ারগুলা মানুষকে হেল্প করেছে। কি হেল্প? এই যে এইগুলা হলো হেল্প, এগুলো হলো হেল্প, যে হ্যাভ হেল্প পিপল টু ডু, মানে মানুষকে হেল্প করেছে। হেল্পগুলা কি? এইগুলো হলো হেল্প। তো এখানে এর মানা হলো কোন ভলেন্টিয়ার মানুষকে কি হেল্প করেছে, এর বাংলাটা বলতে পারেন। আর এখানে হলো ভলেন্টিয়ারের নামগুলা, এই ভলেন্টিয়ারের ভিতরে এই হেল্প কি কি হেল্প করেছে মানুষকে, এই হেল্পগুলা লিস্ট এখানে দেওয়া। এই হলো বিষয়। তো আপনি যখন প্রথমে টাইটেলটা পড়ে নেবেন তখন আপনার ভেতরে মানে অটোমেটিক্যালি দেখবেন যে আপনি সব কিছু কাভার করে নিয়েছেন, বা আপনি কন্ট্রোলে চলে আসছে ইনফরমেশন ম্যাচিংটা। আর যদি এটা পড়তে না পারেন টাইটেলটা, বিলিভ মি আপনি বুঝতেই পারবেন না যে কি নিয়ে কথা হচ্ছে। বুঝতে বুঝতে 2-3টা আনসার মিস করে ফেলবেন, বুঝতে বুঝতে 2-3টা আনসার মিস হয়ে যাবে। যার জন্য আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো যে আমাদের উচিত হলো আগে এই মানে এই টাইটেলটা পড়ে রিলেট করে নেওয়া, যেখানে কি বলতেছে যে কোন ভলেন্টিয়ার মানুষকে কি টাইপের হেল্প করেছে। আর ভলেন্টিয়ার কে কে? যেখানে ভলেন্টিয়ারগুলো, তারা কি কি টাইপের হেল্প দেখেন, ওভারকাম ফিজিক্যাল ডিফিকাল্টিস। এখন ওভারকাম ফিজিক্যাল ডিফিকাল্টিস আমি যে পুরাটা দেখাতে পারি, কারণ এখানে 3টাই ওয়ার্ড মাত্র, আমার দরকার নাই খুব একটা বেশি। ফিজিক্যাল ডিফিকাল্টিসের কথা বললে বুঝতে পারবে এটা। তারপরে রিডিসকভার স্কিলস নট ইউজ ফর লং টাইম, লং টাইম রিডিসকভার, কোনো কিছু পুনরায় যেটা লং টাইম অনেকদিন বন্ধ ছিল, হ্যাঁ, এবং কোনো কিছু পুনরায় আবার ওইটা ইউজ মানে আবিষ্কার করা হয়েছে।
ইমপ্রুভ কমিউনিকেশন স্কিলসটা দাগাবো আর ইমপ্রুভ দাগাবো। কমিউনিকেশন স্কিলস বলতে আদান প্রদানের মানে যোগ্যতাটাকে ইমপ্রুভ করছে, উন্নতি করছে। সলভ প্রবলেম ইন্ডিপেন্ডেন্টলি, এখন সলভ প্রবলেমস ইন্ডিপেন্ডেন্টলি লাগাতে পারি, কারণ এখানে তিনটা ওয়ার্ড। ইন্ডিপেন্ডেন্টলি মানে আপনার স্বাধীনভাবে প্রবলেম সলভ করার মানে এটা কেউ একজন হেল্প করেছে এখানে। স্কেপ আইসোলেশন বলতে, আইসোলেশন মানে কোনো একটা জায়গাতে আপনি এই যে এইটা প্যান্ডামিকের সময় খুব বেশি ইউজ হয়েছে যে আমরা আইসোলেটেড হয়ে গিয়েছিলাম। আইসোলেটেড বলতে একাকিত্ব জীবন যাকে বলে। হ্যাঁ, স্কেপ মানে একাকিত্ব জীবন থেকে পালানো, এক কথায় বলতে পারেন। একাকিত্ব জীবন থেকে পালানোর জন্য বা একাকিত্ব, সে একা একা থাকতো, তাকে হেল্প করেছে কোনো একজন, এরকম হতে পারে। এটাকে একাকিত্ব জীবন থেকে পালানো বলতে এর মানে সে একজন একা একা থাকতো এবং কেউ একজন ভলেন্টিয়ার তাকে হেল্প করেছে বাইরে বা বাইরের জগতের সাথে মিশার বা কথাবার্তা বলার জন্য। রিমেম্বার পাস্ট টাইম, মানে রিমেম্বার বলতে আপনার হলো মনে করা, আগের কোনো সময়কে মনে করা, এক কথায় আগের কোনো সময়কে মনে করা। স্টার্ট এ নিউ হবি, নতুন করে একটা হবি শুরু করা। তো এখন আমরা এক অডিওটা প্লে করব, আপনারা আনসার নেবেন, আমি আনসার আপনাদেরকে ধরবো আনসার। হ্যাঁ, এক কথা বলে রাখি, আনসার দেখে আনসার বলাটা কোনো বীরত্ব নেই এখানে। আপনারা শিখতে আসছেন, শিখবেন। কে পারলো না পারলো এটা নিয়ে ডাজেন্ট ম্যাটার। আপনি ক্লাসে আছেন, আপনাকে কেউ দেখতেছো না কথা বললে, ঠিক আছে, কারণ এখানে সবাই আমার ডিসপ্লেটা দেখছে। আর একটা কথা বলি যে আপনাকে নির্লজ্জ হইতে হবে কোনো কিছু শিখতে হলে, তাহলে আপনি বেশি শিখতে পারবেন। বেশি বেশি প্রশ্ন করতে হবে, ঠিক আছে। আর আপনার যদি আমি এরকম ছিলাম, আমি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম, কথা ক্লাসে বলতে লজ্জা পাইতাম, অন্যরা কি ভাববে। সত্যি বলতে আসলে আমি যখন ক্লাস করেছিলাম অনলাইনে, তো তখন আসলে আমাকে যখন আমি করেছিলাম স্পিকিং করতাম, তো তখন আসলে আমি খুব লজ্জা পেতাম কথা বলতে। তো তখন দেখেন যে এই তাদেরকে আমি চিনিও না, তারা আমাকে জীবনে দেখেও না, জীবনে দেখবেও না ইভেন। তো তারা কিন্তু নাইও আমার জীবন থেকে, কিন্তু সেই সময়টার জন্য আমি লজ্জা পেয়ে অনেক পিছে চলে গিয়েছিলাম, পিছে পড়ে গিয়েছিলাম। কিন্তু দেখেন অনেক পিছে পড়ে গিয়েছিলাম, কিন্তু দেখেন সেই সময়টাতে আমি যতই যদি নির্লজ্জের মতো কথা বলতাম, তাহলে আমার আরও ইমপ্রুভমেন্ট হতো। বাট তারা কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে তো যে আসা না আসারই কথা, কারণ তাদের সাথে আমার কখনো দেখা হবে না, কথাও হবে না। যেরকম আপনারা আছেন একটা গ্রুপে, আসলে এখানে আপনাকে কেউ ইনস্ট্যান্ট হয়তো বা জাজ করবে, মনে মনে ভাববে, কিন্তু তারপরে দেখেন ক্লাস শেষে কেউ আপনাকে আর মনে রাখবে না। এই জন্যে আপনাকে মানে আপনার কোনো কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা, তো চলেন আমরা অডিওটা প্লে করি এবং আমরা খুব মনোযোগ দিব, মনোযোগ দিয়ে শোনার বোঝার চেষ্টা করব যে ইনফরমেশন ম্যাচিং এর সিনোনিমগুলো কিভাবে কাজ হয়। ভাই এটা আইএলটিএস এর কোন বই কোন থেকে বই নেওয়া কোন হচ্ছে? কত নম্বর টেস্ট? টেস্ট কত নম্বর? টেস্ট 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 3 নাম্বার টেস্ট, টেস্ট 3 ওকে। পার্ট 4, পার্ট 2 সরি। টেস্ট টেস্ট 3 2। Section 2. You will hear a woman talking to a group of college students about volunteering to help other people. First, you have some time to look at questions 11 to 14. শোনা যাচ্ছে না ভাইয়া। শোনা যাচ্ছে না? না না ও আচ্ছা, Start by briefly সরি আসলে সাউন্ডটা অনেক লো। এটা শোনা যাবে না। explaining what we mean by volunteering. একবারে লো। They may be able to give them tips on cooking or recommend how to plan their budget or how to shop sensibly শোনা যাচ্ছে? হুম on their income. They might even do some painting or wallpapering, perhaps alongside any members of the family who are able to do it, শুনতে পাচ্ছেন না? or even do some babysitting. ক্লিয়ার? জি ভাই। জি ভাই। একটু আস্তে শোনা যাচ্ছে আর কি। আচ্ছা, আমি ফুল সাউন্ড দিছি, মানে মোটামুটি বোঝার মতো So that parents can go out for a while. The benefit from volunteering isn't only for the এখন ঠিক আছে ভাই। জি ভাই শোনা যায় ভাই। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা দেখি অনুমতি
can help people. Now I'd like to tell you what some of our volunteers have said about what they do. Questions 15 to 20. আচ্ছা ঠিক আছে, এখান থেকে করি আমরা। খুব মনোযোগ ভাই দিয়ে- আর একটু জোরে দেন। আচ্ছা আর তো ফুল জোরে দিয়েছি আর কি। আচ্ছা প্লে হয়নি এখনো, প্লে হচ্ছে, হবে 15-20 বলতেছে। Of the range of ways in which they can help people. Habib supports an elderly lady who's beginning to show signs of dementia. Once a week, they, along with other elderly people, go to the local community centre where a group of people come in and sing. The songs take the listeners back to their youth, and for a little while, they can forget the difficulties that they face now. Our volunteer Consuela is an amazing woman. তাহলে কি বললো এখানে বলেন তো? সাইন অফ ডাইমেনশিয়া ছিল কিছু মানুষের, ডাইমেনশিয়া বলতে স্মৃতিভ্রষ্ট। তো এটার জন্যে সে হাবিব করতো কি, একটা সং গাইতো অথবা সং প্লে করতো বা গাইতো। সেই সংটার জন্যে তারা কিছুক্ষণের জন্য অনেক কিছু ভুলে যাইতো এবং পাস্টের একটা সময় চলে যেত। তাহলে সংটা তাদেরকে পাস্টের কোনো কিছু রিমেম্বার করাতো, এরকম কিছু একটা বললো। তাহলে আনসার কি হবে 15-র? এফ সি নাকি ভাই? হ্যাঁ এফ এফ রিমেম্বার পাস্ট টাইমস। হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে এফ। হ্যাঁ এফ হচ্ছে, তাই তো? কারণ এখানে আমরা একবার যদি আরেকবার শুনি, আপনারা ক্লিয়ার তো শুনতে পাচ্ছেন তাই না? ডাইমেনশিয়া, ডাইমেনশিয়া মানে কি? ভালো- ডাইমেনশিয়া মানে হলো স্মৃতিভ্রষ্ট। আর ভাইয়া হ্যাঁ, আই থিঙ্ক জুমে নিলে সাউন্ডটা খুব ভালো হতো। এই এখানে একটা সেগমেন্ট হয়ে যাবে কিন্তু জুমে নিলে, মানে ক্লাসটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আচ্ছা সমস্যা হবে আপনাদের? মানে ড্রাইভে দুইটা ক্লাস থাকবে। হ্যাঁ শোনা যায় তো ঠিক মতো। আচ্ছা আচ্ছা, একটু সাউন্ডটা Okay, ঠিক বাড়াই দেন আছে। আপনারা, তাহলে বসে যাবে। আচ্ছা তাহলে আমরা আরেকবার দেখে একটু শুনে নেই কি বলতেছেন। She has difficult people come in and sing. They do, to give you an idea of the range of ways in which they can help people. Habib supports an elderly lady who's beginning to show signs of dementia. Once a week, they, along with other elderly people, go to the local community centre where a group of people come in and sing. The songs take the listeners back to their youth, and for a little while, they can forget the difficulties that they face now. তাহলে এখানে বুঝতে পারছেন যে কি বললো? জি ভাইয়া। ভাইয়া বলেন তো তাহলে কি হচ্ছে আনসারটা? আনসার এফ। আনসার এফ হচ্ছে, কারণ এখানে রিমেম্বার পাস্ট টাইম। হ্যাঁ রিমেম্বার পাস্ট টাইম, কারণ এখানে সাইন অফ ডাইমেনশিয়া, সাইন অফ ডাইমেনশিয়া বলতে আসলে স্মৃতিভ্রষ্ট যাদেরকে বলে, এটা মানসিক রোগ বলে, ফিজিক্যাল কোনো রোগ না। কিন্তু এটাকে আপনারা বোঝাই দেই, ফিজিক্যাল ডিফিকাল্টিস আসে না। কিন্তু ফিজিক্যাল বলতে কি, আসলে শারীরিক শারীরিক সমস্যাকে ফিজিক্যাল ডিফিকাল্টিস বলে, কিন্তু মানসিক আর শারীরিক দুইটা কিন্তু ভিন্ন। মানসিক সমস্যাকে শারীরিক সমস্যা বলা যায় না, যায় কি বলেন তো আমাকে? না ভাই। ডাইমেনশিয়া হলো স্মৃতিভ্রষ্ট বা স্মৃতি যা মনে রাখতে পারে না, এটাকে বলে মানসিক সমস্যা, যে মনে রাখতে না পারলে, সাইন অফ ডাইমেনশিয়া। কিন্তু ফিজিক্যাল ডিফিকাল্টিস কাকে বলে? হাত ভাঙা, পা ভাঙা, হ্যাঁ, বা অন্যান্য সমস্যা, এগুলাকে ফিজিক্যালি। তো মানসিক মানসিক সমস্যা আর ফিজিক্যাল মানে শারীরিক সমস্যা দুইটা টোটালি আলাদা। তাহলে এখানে আমাদের আর কোনোটার সাথে কি যায় বলেন তো? এটা যে আর কোনোটার সাথে কি যায় আপনি বলেন তো? আর কোনোটার সাথে কি জোর করে নিতে পারবেন আপনি যে এখানে একদল গান গায়, ওই গান গাওয়ার ওখানে নিয়ে যায় এবং তারা এক সময় সব কিছু ভুলে যায় এবং তাদের পাস্ট টাইমে চলে যায়। আর কোনটা নিতে পারবেন এখানে? আর কোনটা যায় বলেন তো এর সাথে?
আর কোনটা কি যাচ্ছে এর সাথে দেখেন তো? না ভাইয়া। গেলে আমরা কমা দিয়ে নিব যেহেতু আমরা আনসার জানি না। আচ্ছা চলেন, এখন কনসুয়েলার বিষয় কি বলছে এটা আপনারা একটু মনোযোগ দেন খুব। হ্যাঁ, এফ নাম্বারটা আমরা নিয়েছি আর বাকি আছে মাত্র 6টা, আমরা খুব মনোযোগ দিব। Volunteer Consuela is an amazing woman. She has difficulty walking herself, but she doesn't let that stop her. She helps a couple of people with similar difficulties who had almost stopped walking altogether. By using herself as an example, Consuela encourages them to walk more and more. Min visits a young man who lives alone. Consuela encourages them to walk more and more. আচ্ছা, তাহলে এখানে আমাকে বলেন যে এখানে কি হচ্ছে? এটা এ। তাহলে এটা এ কেন হলো আপনার মনে হলো বলেন তো? মানে ওই যে ডিফিকাল্টিস ব্যাপারটা মানে বলতেছিল আর কি। কিসের ডিফিকাল্টিস? সে হচ্ছে হাঁটতে পারতো না এরকম টাইপের কিছু একটা এক্স্যাক্টলি, ওয়াকিং মানে হাঁটার প্রবলেম ছিল, সেটা তো ফিজিক্যাল ডিফিকাল্টির ভেতরেই পড়ে, শারীরিক সমস্যার ভেতরে তো পড়ে, তাই না? তো শারীরিক সমস্যা যেহেতু পড়ে এজন্য ফিজিক্যাল ডিফিকাল্টিস, এখানে হাঁটার সমস্যা যেহেতু শারীরিক সমস্যা, তাহলে ফিজিক্যাল ডিফিকাল্টিস পড়লো এখানে, তাই না? আচ্ছা, আবার আমরা শুনি চলেন। Min visits a young man who lives alone and can't leave his home on his own, so he hardly ever saw anyone. But together they go out to the cinema or to see friends the young man hadn't been able to visit for a long time. Tanya visits an elderly. আমাকে এবার বলেন যে এটা কি হচ্ছে? এটা হচ্ছে ই। ইটা কেন হলো? কারণ সে অনেকদিন কাউকে দেখে না, তো ওকে নিয়ে সিনেমা দেখতে গেছে, এরকম কিছু একটা আইসোলেশন অবস্থায় ছিল। এক্স্যাক্টলি, তার মানে সে অনেকদিন ঘরের ভেতরে ছিল এবং তাকে নিয়ে সে সিনেমা দেখতে গিয়েছিল এবং সে ঘরের ভিতরে অনেক থাকার জন্য মানে এক কথায় একাকিত্ব থাকতে থাকতে তাকে সিনেমা দেখতে নিয়ে গিয়েছিল। এটা মোটামুটি বিষয়টা দেখেন, এটা কিন্তু খুবই মানে খুব বলতে খুব ইজি, আবার খুব কঠিন। কেন কঠিন হয়? মানে ফার্স্টেই আমরা পরীক্ষার হলে যে বসে আসলে আমরা আমরা আসলে সবকিছু মানে এঁটে উঠে বসতেই পারি না, এরকম অবস্থা যে দেখাচ্ছে কিরকম বলতে গেলে যে রোলার কোস্টারের মতো হয়ে যায়, যে রোলার কোস্টারে উঠে আমরা আগে বসবো ভালো করে এঁটে উঠে সবকিছু গায়ে টায়ে দিয়ে একদম ভালো করে বসবো, তা না, এখানে একটা মানে ধরেন বসা ধরার কিছু একটা আছে আর জোরে স্পিডে দৌড় হয় পরীক্ষাটা, কিরকম টাইমটা এমনভাবে যায়, এত ফাস্ট যায় অনেক কিছু আমাদের আসলে আন্ডারস্ট্যান্ডেবল হওয়ার আগেই আসলে শেষ হয়ে যায় এরকম আইএলটিএস পরীক্ষাতে। এখানে যদি আমরা মোটামুটি শুধু এই টেস্টটা আমরা যদি একটু সুন্দরভাবে কানেক্ট করতে পারি, কিন্তু সবগুলো আমরা পারবো, একটাও মিস করবো না, কিন্তু আমরা পরীক্ষার হলে খুব কানেক্ট কম করতে পারি, কারণ কি আমাদের ব্রেনটা হাইপ হয়ে থাকে, বুঝতে পারি না। এখন আমরা বাসায় আছি বুঝতে পারছি, কিন্তু আরেকটা বিষয় হলো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এই টাইটেলটা না পড়লে আপনারা বুঝতে পারতেন, বলেন তো আমাকে, যে টাইটেলটা না পড়লে আপনারা বুঝতে পারতেন যে আসলে এরা কি আর এখানে কি হচ্ছে, মানে কি বিষয়ে কথা হচ্ছে, বুঝতে পারতেন আপনারা, বলেন তো? না ভাইয়া। বুঝতে পারতেন না। এই টাইটেলটা আপনারা সবসময় ইগনোর করেন, যারা ইগনোর করে এই টাইটেলটা তারা আসলে অ্যাট এ গ্লিমস যে কি হয়ে যায় বোঝার আগেই শেষ হয়ে যায়, তারপরে যখন অ্যান্সার দেখা হয় তখন আবার যখন শোনায় ও হো হ্যাঁ হ্যাঁ এটা তো এটা হ্যাঁ নেক্সটে, তো এটা আসলে এইভাবে আসলে ইমপ্রুভমেন্ট আসে না কখনো, এভাবে আসলে ইমপ্রুভমেন্ট হয় না টু বি অনেস্ট। যার জন্য আসলে আপনাদের খুব কনসেন্ট্রেশন প্রথম থেকেই দিতে হবে এবং টাইটেলগুলো এবং প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা সেন্টেন্স ইউজ মানে তারা ইউজেবল হতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড সেন্টেন্স টু সেন্টেন্স ইউজেবল হতে হবে। এক মিনিট দাঁড়ান, আমি একটু আসতে। আচ্ছা, তো যেটা হলো যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আসলে আমাদের কনসেন্ট্রেশনটা, আমি আপনাদের কিন্তু এর আগে বলেছিলাম যে আমাদের লিসেনিং এর ফান্ডাটা হলো 70%ই আসে কনসেন্ট্রেশন থেকে, মার্কটা যেটাকে বলে, আর 30% আন্ডারস্ট্যান্ডিং থেকে। এখন আপনার 20% আপনি 20% আন্ডারস্ট্যান্ড করতে পারেন ধরেন, ওকে, আপনার যদি 50% যদি কনসেন্ট্রেশন ফুললি থাকে, তাহলে এই 20%কে আপনি
টোটাল হিসেবে 70% হিসেবে 70% আপনি পারবেন। তাতে কী হবে, অনেকেই দেখবেন খেয়াল করে যে মানে খুব একটা ভালো স্কোর করে না, কিন্তু লিসেনিংয়ে 8 পেয়ে যায় বা 7.5 পেয়ে যায়, বিলিভ মি। এবার রিডিংয়ে দেখেন 5.5 পায়। তারা অ্যাকচুয়ালি এতটা ভালো স্টুডেন্ট না ওভারঅল, কিন্তু মানে তাদের কনসেন্ট্রেশনটা খুব সুন্দর এবং তারা লিসেনিংয়ে মুভি টুভি দেখে অভ্যস্ত এবং আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি 20% আছে, সাথে 50% ইজ কনসেন্ট্রেশন দেয়। তাহলে কি হয়, দুয়ে মিলে কিন্তু 70% হয়ে যায়। আপনি খুব ভালো আন্ডারস্ট্যান্ড করতে পারেন, আপনার আবার 30% আন্ডারস্ট্যান্ডেবল, আপনার এভরিথিং 30 মানে 30, কিন্তু আপনার কনসেন্ট্রেশন কত 20%, তাহলে দুয়ে মিলে 50% হয়ে যায়। তাহলে মার্ক চলে আসে কোথায়, তাহলে 9-এর ভিতর থেকে 2 বাদ দিলে কত চলে আসে, 5.5 চলে আসে। তাও আমরা যদি 4.5 ধরি, তাহলে 9-এর হাফ হচ্ছে 50%, 4.5 হচ্ছে 9-এর হাফ, তাহলে সেই ক্ষেত্রে 5.5 চলে আসে। এই একমাত্র কারণটা আসলে মেইন বিষয়। তো কনসেন্ট্রেশনটা এই যে এটা কিন্তু মোটামুটি একটা কঠিন একটা ইনফরমেশন ম্যাচিং, কিন্তু আপনারা পারছেন কেন, আসলে বিষয়টা আসলে যে এই যে প্রথমে আপনাদের টাইটেলটা যে কানেক্ট করে দেওয়া হয়েছে, প্লাস এই যে এগুলো যে বলে দেওয়া হয়েছে, এই জন্যে এইটা আপনাদের নিজেদের করতে হবে প্র্যাকটিসের থ্রুতে, যে কোনগুলা আসলে কোন ওয়ার্ডটা আমি দাগাবো, কোন ওয়ার্ডটা দাগানো যায়। ভার্ব দাগান, নাউন দাগান। ভার্বটা দিয়ে কখনো কখনো তারা বলবে, নাউনটা দিয়েও বলবে, 100% বলবেই। যেরকম এখানে ফিজিক্যাল, শুধু আপনি যদি ফিজিক্যালের দাগান তাতেও আপনি আনসার নিতে পারবেন। আবার এখানে যদি আপনি রিডিসকভার দাগান তাতেও আপনি আনসার নিতে পারবেন, আমি বলে দিচ্ছি আপনাকে। তারপর আপনি কমিউনিকেশন যদি দাগান, শুধু কমিউনিকেশন দাগান তাতেও আপনি আনসার নিতে পারবেন। ইন্ডিপেন্ডেন্টলি যদি দাগান তাতেও আপনি আনসার নিতে পারবেন। আইসোলেশন যদি দাগান তাতেও আপনি আনসার নিতে পারবেন। পাস্ট টাইম যদি দাগান তারপর আপনি আনসার নিতে পারবেন। হবি যদি দাগান তারপর আনসার নিতে পারবেন। কেন পারবেন, কারণ একটার সাথে আর একটা মিল নেই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটাই। কিভাবে, কারণ এই ফিজিক্যালের কথা আর কোনোটার ভেতরে বলবে না। রিডিসকভার মানে পুনরায় আবার আবিষ্কৃত, কোনোটার ভেতরে বলবে না। কমিউনিকেশন কোনোটার ভেতরে বলবে না তারা। ইন্ডিপেন্ডেন্টলি কোনোটার ভিতরে বলবে না, ইনফরমেশন ম্যাচিংয়ে মনে রাখেন। আইসোলেশন কোনোটার ভিতরে বলবে না, একটাই বলবে সেটাই আনসার হবে। একটা ওয়ার্ড থেকেও পারবেন, এই জন্যে বদার হবে না যে কোনটা দাগাবো। দাগাবেন নাউন, ফার্স্ট অফ অল নাউন দাগানোর চেষ্টা করবেন, অত তারপরে ভার্ব দাগাবেন। তো যদি নাউন না থাকে, এখন এখানে দেখেন রিডিসকভারে, এইটাও কিন্তু ভার্ব। আবার ইউজ করা, এখানে লং টাইম, মোটামুটি কোনো কিছু নেওয়া, রিডিসকভারটাই নেওয়ার মতো নেওয়া যায়, এটা হলো একটা বলা যায় টপিক ওয়ার্ড। তো এই যে ওয়ার্ডগুলো দাগানোর পরে আপনি আনসার নিতে পারবেন কেন, আমাকে একজন এক্সপ্লেন করেন তো, কেন বলেন তো পারবেন, এই ওয়ার্ডগুলো থেকে আপনারা আনসার নিতে পারবেন, কেন পারবেন? হ্যালো, আই থিঙ্ক কারণ হচ্ছে আনসার গুলো ওয়ার্ড থেকেই হবে, বাট হয়তো ওরা সিনোনিম ইউজ করবে, বাট এর বাইরে তো যাবে না। এক্স্যাক্টলি, সিনোনিম এর বাইরে যাবে না, এক্স্যাক্টলি। আর সিনোনিম তো ইউজ করবে 100%, বাট এর বাইরে যাবে না। কারণ কি, ফিজিক্যাল কথাটা, এই কথাটা আর কোনোটার সাথে মিলাবে না। যেরকম রিমেম্বার পাস্ট টাইম, এখন আমরা অনেকে জানি না যে মানে সায়েন্স অফ ডাইমেনশিয়া, ডাইমেনশিয়া বলতে এই ডাইমেনশিয়া তো বলে, এটা প্রোনাউন্সিয়েশন তাকে নাকি মানে স্মৃতিভ্রষ্ট, তাই না? তো সায়েন্স অফ ডাইমেনশিয়া, এটা আসলে আমরা হয়তো অনেকেই মানে আসলে ফিজিক্যাল প্রবলেম এবং মেন্টাল প্রবলেম দুইকে এক করে ধরি। তো যারা যারা জানে না আসলে মেন্টাল এবং ফিজিক্যাল দুইটা ডিফারেন্ট জিনিস, আমাদের শরীরে দুইটা ডিফারেন্ট জিনিস, তো এইটা যারা জানে না তারা অফকোর্স মিস্টেক করবে, স্বাভাবিক। আবার ওয়াকিংটা, এটা কিন্তু ফিজিক্যাল, এটা কিন্তু তারা আবার পরে ধরে ফেলতে পারবে, কিন্তু ওই প্রথমটা যে কোনটা ছিল এটা বুঝতে পারবে না। তো এই বিষয়টা আসলে আপনাদের জানা থাকা দরকার, যে কোনো কোনো বিষয় তারা এমন সুন্দর করে মানে প্রদর্শন করে, কথা বলে, যেটাকে আমার মনে হয় এইটার সাথে না, এটার সাথে এইটা, এরকম মনে হয়। কিন্তু এটা আপনারা সবাই মোটামুটি বুঝতে পারলেন। চলেন তানিয়ার কি বলে, তাহলে আমরা শুনি দেখি। Woman once a week. When the woman found out that Tanya is a professional dressmaker, she got interested. Tanya showed her some soft toys she'd made, and the woman decided to try it herself. And now she really enjoys it and spends hours making toys. They're not perhaps up to Tanya's standard yet, but she gains a lot of pleasure from doing it. Alexi is তাহলে এখানে তানিয়াটা কোনটা হবে বলেন তো, তানিয়ার বিষয়টা নাম্বার জি। জি, কি নাম্বার, কেন আপনার মনে জি নম্বর ভাই কেন মনে হলো বলেন তো? enjoy interested in some making toys. That's mean
work টয় হবে। তার মানে তানিয়া আসলে একটা ভলেন্টিয়ারকে টয় মেকিং করা শিখাইছিল এবং সে আওয়ার ঘন্টার পর ঘন্টা এই টয় মেকিংটা একটা হ্যাবিট হিসেবে নিয়েছে এবং ঘন্টার পর ঘন্টা সে খুব এনজয় করতে এটা মানে পুতুল বানানোটা বুঝতে পারছেন তাহলে টয় মেকিং আর কোনোটার সাথে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কমিউনিকেশন এই রিডিসকভার কমিউনিকেশন ইন্ডিপেন্ডেন্টলি হবে আর কোনটার সাথে যাচ্ছে দেখেন তো যেহেতু বাদ আছে আর তিনটা এই তিনটা বাকি তিনটার সাথে যাচ্ছে দেখেন তো কমিউনিকেশন ইন্ডিপেন্ডেন্টলি এবং রিডিসকভার এটা কোনোটার সাথে যাচ্ছে বলেন তো না ভাই। হ্যাঁ এটা আপনাদের বিষয় যে একটা ইনফরমেশন ম্যাচিং এর একটা অপশন আর একটা অপশনের সাথে কখনোই ম্যাচিং হবে না যাবে না আনসারেরটাই হবে আপনাদের মনোযোগটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আর আপনাদের অ্যাক্টিভিটিটা আপনারা কিন্তু গ্রুপে জানাচ্ছেন না আমি অলওয়েজ আপনাদের বলে রাখছি আপনারা এক কদম যদি হাঁটতে পারেন আপনাদের জন্য আমি 10 কদম হাঁটবো আমার কথা শুনবেন আপনারা দেখবেন আমি আপনাদের মানে আপনাদের জন্য অনেক অনেক বেনিফিট পাবেন আমার থেকে অনেক কিছু অনেক অনেক বেশি কিছু তো আপনারা যদি কথা না শোনেন দেখবেন ঢিলাঢালা হয়ে যাবে আমার থেকেও কারণ কি আমি প্রেশার দিব অবশ্যই আপনাদেরকে কিন্তু প্রেশার দিতে দিতে আসলে আপনারা তো বাচ্চা না যে প্রেশার দিয়ে আপনাদের মারধর শুরু করে দেবো তা আপনাদের আমি বারবার বলছি আপনারা লিসেনিং কতটুকু কে কতটুকু করছেন এগুলো জানান দিবেন যে আমার সকালে উঠেই বা 11টা 12টা হয়ে গেলে তো আপনারা 1 ঘন্টা করে লিসেনিং 1 ঘন্টা করে রিডিং মানে বই পড়া আর 1 ঘন্টা করে স্পিকিং কে কতটুকু করছেন আমি প্রত্যেকটা ব্যাচেই তো আসি প্রত্যেকটা পেয়ারের সাথেই তো আমি তো প্রত্যেকটা পেয়ারের সাথে গ্রুপিং আছি তো কোনো সময় আমি তাদের সাথে জয়েন করব অবশ্যই তাদের সাথে কথা বলবো অবশ্যই এভরিডে এবং আমি দেখতেছি তো কোন পেয়ারটা অ্যাক্টিভ আছে আমি তো অবজার্ভ করি আর আমি এটাও দেখবো আগামীকাল থেকে যে কে এই রেগুলার অ্যাক্টিভিটিটা দিচ্ছে শেয়ার করতেছে অফকোর্স তো রেগুলার অ্যাক্টিভিটি আপনাদের 100% শেয়ার করতে হবে 100% রেগুলার অ্যাক্টিভিটিটা শেয়ার করতে হবে না হলে কিন্তু সমস্যা রেগুলার অ্যাক্টিভিটি বলতে কি 1 ঘন্টা লিসেনিং 1 ঘন্টা রিডিং কে কতটুকু করলেন সকালবেলা উঠলেন উঠে অফিস যাওয়ার আগে আপনি শুনতেছেন শুনে দেখা যাচ্ছে আপনি বাথরুমে গেলেন বা টয়লেটে গেলেন যেখানে গেলেন আপনি এয়ারপডটা নিয়ে গেলেন কানে নিয়ে আপনি লিসেনিংটা আধা ঘন্টা শেষ করে ফেললেন ব্রাশ করতেই হয়ে গেল আপনি ব্যস্ততার ভিতরে তো করা যায় এগুলা শেষ করে ফেললেন তারপর আপনি অফিস যেতে বলে দিলেন যে আমার আধা ঘন্টা লিসেনিং ডান তারপর আপনি কি করেন মানে অফিসে যাচ্ছেন হয়তো বা বাইকে যাচ্ছেন বা কারে যাচ্ছেন যাই যাচ্ছেন ধরেন জার্নিতে যদি কারে যান বা কোনো বাসে যান আপনি বইটা খুলে পড়া শুরু করলেন তারপরে অফিসে চলে গেলেন ব্যাগের ভিতরে রেখে দিলেন তারপর অফিসে আপনি ফ্রি টাইমে একটু দুপুরে লাঞ্চ করে আপনি দেখা যাচ্ছে একটু বইটা পড়লেন তখন আপনি বললেন যে আমি এতটুকু পড়া ডান আসলে শোনেন মানে ইচ্ছা থাকা লাগবে আপনার আপনি শুধুমাত্র বাইরে যাওয়াটার আকাঙ্ক্ষা বা ডিজায়ার মানে আপনি যদি স্বপ্ন দেখলেই হবে না স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হবে একমাত্র আপনাকেই আমি আপনাকে পথ দেখাই দিব কিন্তু পথে চলাবো না কিন্তু মানে চলাতে ইনফ্লুয়েন্স করব চলার জন্য কিন্তু পাটা কিন্তু আপনাকে স্টেপটা ফেলতে হবে কিন্তু আপনাকে আপনার পা আমি কখনোই আপনাকে আপনার পা স্টেপ আমি ফেলে দিতে পারবো না কখনোই না অসম্ভব এটা পা দুটো আপনার হাঁটা কিভাবে হাঁটবেন আমি শিখাই দেব কোন পথে হাঁটবেন আমি বলে দেব বাট হাঁটতে হবে কিন্তু লাস্টে এট দ্য এন্ড অফ দ্য ডেতে আপনাকেই হাঁটতে হবে আমার কথা বুঝতে পারছেন হাঁটতে হবে কিন্তু আপনাকে এবং হেঁটে কিন্তু আপনাকে আপনার ডিজায়ার কান্ট্রিতে যেতে হবে এখন আপনি ধরেন যে কানাডা যাবেন ইউএসএ যাবেন হ্যাঁ জার্মানি নেদারল্যান্ড যেখানে যাবেন অস্ট্রেলিয়া এখানে আপনি এটা পথ ধরছেন কোন পথে দিকে গেলে কত সুবিধা কত দ্রুত হবে আমি বলে দেব কিভাবে আপনি গেলে কোন স্কোরটা কিভাবে গেলে কিভাবে হাঁটতে হবে আপনাকে আমি বলে দেব কিন্তু আসলে হাঁটতে হবে আপনাকেই হাঁটতে হবে আপনার যেহেতু পা আপনাকেই হাঁটতে হবে কারণ আপনি হাঁটলে আপনি বেনিফিটেড হবেন বিষয়টা এরকম ঠিক আছে তো ধরেন আপনি স্বপ্ন দেখছেন আমার স্লিম ফিট বডি হবে তো অফকোর্স আপনাকে সকালবেলা উঠে হাঁটতে হবে আপনি শুধু স্বপ্ন দেখলে হবে না স্লিম ফিট বডি আর দেশে আপনি ভাবতেছেন যে আমি আগামী মাস থেকেই হয়তো একটু ফ্রি হব আমি জিমে ভর্তি হব আগামী মাস চলে আসলো জিমে ভর্তি হইলাম দেখা যাচ্ছে গেলেন খুবই ইনফ্লুয়েন্স হয়ে 2 দিন গেলেন 2 দিন যাওয়ার পরে এত কষ্ট আমার দ্বারা সম্ভব না যেরাম আছে এরামই থাকুক তাহলে কিন্তু হবে না আসলে কোনো কিছু চেঞ্জ হয় না সহজ কোনো কিছুই নাই দুনিয়াতে সব কিছুই কঠিন আপনি যেই ভেতর দিয়ে যাচ্ছেন যে ট্রমার ভেতর বা আপনি যেই পরিবেশের ভেতর যাচ্ছেন যে সমাজের ভেতর দিয়ে যাচ্ছেন এটাও কিন্তু কঠিন আর আমরা আসলে এমন একটা অবস্থার ভেতরে আছি যেটা বলতে হয় যে আমেরিকার ভিসা পাওয়া মানে আমরা আমাদের জীবনে সাকসিড
অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া মানে আমরা আমরা সাকসেস হয়ে গেলাম, আমরা কানাডার ভিসা পাওয়া মানে আমাদের জীবন সফল। বিষয়টা এরকম না আসলে, সব কিছুর একটা সমানুপাতিক প্রতিক্রিয়া আছে। বলে না নিউটনের থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অপোজিট রিয়াকশন। তো বিষয়টা আমি আপনাদেরকে বলি, একটা একটা বাস্তব ঘটনা বলি। আমার খালা, হুম, আমার খালা 2006-7 সালে আমেরিকা চলে গেছে। তো ঠিক আছে, গেছে। তার মেয়ে খুবই ট্যালেন্ট ছিল এবং আমেরিকার থেকে স্কলারশিপ এবং যেটা বলতে পারেন যে ওবামা প্রাইজ পেয়েছিল, যেটা এত পরিমাণ খুবই ভালো স্টুডেন্ট ছিল। তো আমার খালার একটা ছেলে একটা মেয়ে আর তার হাজবেন্ড খুবই খুবই ভালো জীবনযাপন কাটাতো ঢাকাতে, খুব সুন্দরভাবে জীবনযাপন কাটাতো এবং একসাথে খুব সুন্দর ছিল। এখন আমার খালা ওখানে যাওয়ার পরে বাচ্চারা স্কুলে যেত ইন্ডিপেন্ডেন্টলি, তারা আমেরিকার কালচারে বড় হয়, তারা আসলে জানেও না কিভাবে নামাজ পড়তে হয়। যাই হোক, এটা বলেন। তো আমেরিকার কালচারে বড় হয় এবং ছেলে এবং মেয়ে দুইটাই আমেরিকান কালচারে বড় হয়। অফকোর্স আপনাদের সবার স্বপ্নটা এটাই, আমি বলে দিচ্ছি স্বপ্নটার শেষটা কোথায়। সবাই আমেরিকান কালচারে বড় হয় এবং সবাই স্টাবলিশড। কি, ছেলে ছেলের মতো স্টাবলিশড, ছেলে ছেলের মতো থাকে আলাদাভাবে, মেয়ে মেয়ের মতো স্টাবলিশড, মেয়ে মেয়ের মতো থাকে আলাদাভাবে। মেয়ে এখন অস্ট্রেলিয়ায় পিএইচডি করতেছে, মেলবোর্নে থাকে আমার খালাতো বোন, তো অস্ট্রেলিয়ায় পিএইচডি করতেছে। এবং আমার খালা থাকে খালার মতো, আমার খালু থাকে খালুর মতো, ইন্ডিপেন্ডেন্টলি আলাদা আলাদা জায়গায়। আমার খালার কিন্তু এখন কেউ নাই। আমার খালা এখন তাও আমেরিকায় আছে, আমেরিকান পাসপোর্ট সবারই আছে, 4 জনের আমেরিকার পাসপোর্ট। আমার খালা এখন একা, আমার খালু এখন একা বলতে পারেন। খালুটা কি করছে, খালু কি করছে, অন্য একটা মেয়েকে মানে হয়তো বা কন্ট্যাক্ট মেরেছে বা যা হোক যেভাবে বিয়ে করে আছে আর কি। তো খালার মতো খালা, খালুর মতো খালু, খালার ছেলের মতো ছেলে, খালার মেয়ের মতো মেয়ে। কিন্তু দেখেন এখানে সাকসেসফুল কে, আমাকে বলেন তো, মানে সাকসেসফুল কে, কোন পার্সনটা সাকসেসফুল আমাকে বলেন তো। এন্টায়ারলি আমার খালাতো বোনও মানে হতাশ, আমার খালাতো ভাইও হতাশ, আমার খালু হতাশ, আমার খালাও হতাশ, কিন্তু টাকা তাদের প্রচুর আছে। কিন্তু এখানে আমাকে বলেন তো কোন পার্সনটা সাকসেসফুল, আমাকে একটু বোঝায় দেন। আপনার খালাতো বোন? আমার খালাতো বোন সাকসেসফুল? তাই তো মনে হয়। আমার খালাতো বোন, এটা কেউ সাকসেসফুল না, আচ্ছা আমি এটাকে বলি, কেউ সাকসেসফুল আচ্ছা না। আমি এবার এটাকে বলি। আমার খালাতো বোন, খালাতো ভাই ঠিক ছিল, উনি অন্য জায়গাটা অন্য মানে ওনার গার্লফ্রেন্ড অনেক আছে, আমার খালাতো ভাইয়ের অনেক গার্লফ্রেন্ড আছে, যাই হোক ওর মতো ও কাজ করতেছে। আমার খালাতো বোন একটা সমস্যার ভেতর দিয়ে গিয়েছিল ওই কালচারে, যে আমার খালাতো বোন আসলে সীসা, যে বলে না সীসা, ও এটা নেশার ভিতরে চলে গেছিল, প্রচুর টাকা ওয়েস্ট করেছে, প্রচুর টাকা। আমার খালাতো বোন দেখলে আপনারা তো হাসবেন, এই ঠোঁটে ইয়ে ইয়ে দেওয়া, এই কি বলে এই যে দুল, রিং পরা, রিং দেওয়া, রিং। নাকে লাগানো, জিবাতে লাগানো, লাভিতে লাগানো, ওই মানে দেখলে আপনারা তো ইয়ে হবেন। এখানে আসছিল বিয়েতে কয়েকদিন আগে, তো 3 পিস পরেছিল, যে জানতো না, সে জানে যে কি বোরকা পরে বাংলাদেশে জোর করে পরানো হয়, বোরকা আমাদের মেয়েদেরকে জোর করে বোরকা পরানো হয়। সে জানে না আসলে যে বোরকাটা আসলে নিজের ইচ্ছায় পরে মেয়েরা। তো বিষয়টা আসলে যে দেখেন যে এট দ্য এন্ড অফ দ্য ডেতে সাকসেসফুল আসলে কেউই না। আমার খালাতো বোনের অনেক হতাশা, এই যে আমাদের ফ্যামিলি একসাথে থাকাটা দেখে সে আসলে এতটা মানে পরিমাণ তার ভিতরে যে একটা আকাঙ্ক্ষা বা ডিজায়ার, তার যে মনে হলো যে তার টাকা পয়সাগুলো কিছু না, যে একসাথে বাবা মার সাথে ভাই বোন একসাথে থাকা খাওয়াটা, এটাকে সে সব থেকে বেশি লাস্টে প্রায়োরিটি দিল, টাকার থেকে বেশি। তো বিষয়টা আসলে আমরা আসলে নিজে মানে কেউই সুখী না। র্যাট রেসিং এর গল্প শুনছেন? র্যাট রেসিং কাকে বলে? ছোটবেলা থেকে আমরা কিন্তু র্যাট রেসিং এর শিকার। ছোটবেলায় আমাদেরকে বলা হয় তুমি 5 এ বৃত্তি পাও, তোমাকে আমরা এই একটা এইটা দিব, বা একটা বড় বড় টয় দিব, বা একটা বড় গাড়ি দিব তোমাকে, বা তুমি 8 এ বৃত্তি পাও, তুমি হলো এইটা পাবা, তুমি হলো তুমি সাইকেল পাবা, তোমাকে সাইকেল দেওয়া হবে। ঠিক আছে, 8 এ বৃত্তি পাওয়া হয়, সাইকেল দেওয়া হয়। সাইকেল পেয়ে সাইকেল নিয়ে 1 মাস খুব ভালো, তারপরে আকাঙ্ক্ষাটা চলে যায়, সাইকেলের আকাঙ্ক্ষা থাকে না। তারপরে কি বাইকের আকাঙ্ক্ষা তৈরি হয়, যে বাইক পেলে স্বপ্ন দেখা শুরু হয়, যে বাইক পেলে আমি এটা করব, সেটা করব, ওইটা করব, ওইটা করব, আমি এখানে যাব, সেখানে যাব, কত মজায় না হবে বাইক পেলে। তারপরে বাবা বলে যে তুমি এইচএসসিতে গোল্ডেন পাও, কলেজে যাবা, তোমাকে আমি বাইক কিনে দেবো। এইচএসসিতে গোল্ডেন সে পেলো, ওকে, সে সাকসেসফুল হওয়ার চেষ্টা করছে অলওয়েজ, তাকে বাইক দেওয়া হলো। সে বাইক নিয়ে 3 মাস, 4 মাস, 6 মাস ঘুরলো,
তারপরে বাইকটাও তার কাছে মানে আর ভালো লাগে না। তারপরে কি লাগবে? সে দেখা যাচ্ছে যে তুমি ইউনিভার্সিটি লাইফে গেলে তোমার খুবই একদম ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবা, তুমি তোমার লাইফ তুমি মজা করে করতে পারবা। হ্যাঁ, তো ভালো রেজাল্ট করো। আচ্ছা, সে ইউনিভার্সিটিতে গেল, কি হলো? ইন্ডিপেন্ডেন্টলি থাকতে যেয়ে সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে অনেক প্রবলেমে ফেস করলো। সে বুঝতে পারলো জীবনটার বুঝতে পারলো না আসলে জীবনটা কোথায় গেল। এবার বাবা বলল যে তুমি ইউনিভার্সিটি থেকে ভালোভাবে বেরো, তুমি একটা ভালো চাকরি করবা, আর ভালো নিজে চাকরি করবা, নিজে টাকা ইনকাম করবা, নিজে খরচ করবা। তখন তার আকাঙ্ক্ষাটা ভালো স্কোর করে ভালো ভালো রেজাল্ট করে সে চাকরি করা শুরু করলো। তখন সে কি বুঝতো যে চাকরি করে টাকা ইনকাম করে খরচ করা, তারপরে কি আসলো? ভালো চাকরি করো, ভালো মেয়ে বিয়ে বিয়ে করতে পারবা। তখন কি হলো? সে ভালো চাকরিতে খুঁজতে থাকলো, বেশি বেতনওয়ালা চাকরি, বেশি বেতনওয়ালা চাকরি পেয়ে ভালো মেয়ে বিয়ে করলো। ভালো মেয়ে বিয়ে করে কি হলো? যে সংসার করলো। সংসার করে সে কি আসলে কি মানে সাকসেসফুলটা কোথায়? আমরা আসলে র্যাট রেসিংয়ে দেখেন তো কোথায় সাকসেসফুল। আপনি আজকে আমেরিকা যাবেন, আপনি ওখানে যাওয়ার পরে বুঝতে পারবেন যে অবস্ট্রাকলগুলো কী কী, বা আপনি কানাডাতে যাবেন, যাওয়ার পর আপনি মনে করেন যে আসলে জীবনের আমাদের উদ্দেশ্যটা আসলে টাকা ইনকাম করা, এবং জীবনে মানে আমরা আসলে একটা একটা ট্র্যাপের ভিতরে পড়ে গেছি। ট্র্যাপটা আসলে কি জানেন? সামাজিক ট্র্যাপ। সমাজে আমাকে বাড়ি করতে হবে একটা ভালো, সমাজ ভাই। হ্যাঁ, সমাজে আমাকে একটা বড় বাড়ি করতে হবে, আমার সম্মান লাগবে, আমার টাকা বেশি লাগবে, মানুষ আমাকে দাম দিবে বেশি, মানুষ আমাদেরকে বলবে বড়, বা আমাদেরকে বেশি 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 প্রায়োরিটি দিবে। এইটার পিছনে আপনারা সবাই ঘুরতেছেন, আর কিছু না। টু বি অনেস্ট, এটা কিন্তু বাস্তব কথা আমি বললাম, আপনাদের একটু হার্ড লাগতে পারে, কিন্তু আমি কিন্তু বাস্তব কথাই বলতেছি। মানে শেষ পর্যায়ে এসে আপনারা দেখবেন কেউই আসলে সাকসেসফুল না। আমাদের সাকসেসটা হওয়া উচিত কোথায়? আসলে যেখানে হওয়া উচিত সেখানে আসলে যাই হোক, বিষয়টা আসলে যে সবসময় কোনো একটা নির্দিষ্ট কোনো কিছুকে মনে করবেন না যে ওইটাই আমার জীবনের লক্ষ্য। আমাদের জীবনের লক্ষ্য আসলে এরকম কোনো কিছুই আপনি নাই। আমি আপনাকে সত্য ঘটনা বললাম, আমার খালার একদম সত্য ঘটনা বললাম। আমার খালার যে বাচ্চা কাচ্চা না, আপনি যাবেন, আপনি ওখানে যে বাচ্চা হবেন, আপনি নিজে যে পাসপোর্ট পাইলেন, সমস্যা নাই, পাসপোর্ট পাইলেন, আপনি মাসে 2-3 লাখ টাকা ইনকাম করছেন, আপনি এখানে বাড়ি করে রাখলেন, সেখানে বাড়ি করে রাখলেন, বুড়াকালে আপনি এখানে আসবেন না? আসতে পারবেন না, আপনি পারবেনই না কখনো। কারণ আপনি আমেরিকান কালচারে যদি 10 বছর 15 বছর থাকেন, আপনি এখানে এসে থাকতেই পারবেন না একদিনও। আপনি এক সপ্তাহ থাকলে মনে হবে দম আটকে আসতেছে আপনার। তো ওইগুলো আসলে হয় না। আসলে আপনি মনে করেন যে আমি টাকা ইনকাম করে ব্যাক আসবো, বড় বাড়ি করবো, 2-3টা বাড়ি করে বুড়াকালে বাংলাদেশে এসে সবার সাথে থাকবো, আপনি থাকতে পারবেন না আসলে। কারণ আপনি বুড়া হবেনই না, সেই বুড়া হবেন না আমেরিকায় থাকলে। আপনি আপনার মতো মানে ওই বুড়া হলেও ওই আমেরিকান কালচারে আপনি থাকবেন। তো বিষয়টা আসলে এরকম যে আসলে এইরকম কোনো কিছু ভাববেন না যে এইটাই আমার জীবনের মানে পাওয়া, এরকম কোনো কিছু না আসলে। আমাদের জীবনের লক্ষ্যটা আলাদা, সেটা আমরা না যেয়ে আমরা লক্ষ্যটা অন্যটাকে ধরে নেই। তো বিষয়টা আপনারা নিজে ভেবে দেখেন যে আপনাকে যে স্যালারি পাচ্ছেন, সেই স্যালারিটা যদি আপনি ডাবল হিসেবে পান, আপনার কিন্তু আর কিছু লাগে না। আপনি বলবেন, এখন বলবেন আমার আর কিছু লাগে না। ফর এক্সাম্পল, আপনি 1 লাখ টাকা 50,000 টাকা স্যালারি পাচ্ছেন, আপনি যখন বলবেন 1 লাখ টাকা স্যালারি হলে আমি মাসে 30,000 টাকা করে গোছাবো, বা 40,000 টাকা করে, আর বাকি এটা তো আমার চলে যাবে। আপনি 1 লাখ টাকা স্যালারি পাবেন এক ধাপে না, আপনি 20,000 40,000 20,000 30,000 10,000 করে করে বাড়বে আপনার স্যালারি। তো বাড়তে বাড়তে আপনার কিন্তু 1 লাখে যাওয়ার সময় কিন্তু আপনার খরচটা কিন্তু 1 লাখের মতোই হয়ে যাবে। আমি একটা উদাহরণ ছোট্ট করে বলি, এটা আর বেশি কথা True. বলবো না। আমার আমার মেজো খালার মেয়ে, তো মেজো খালার মেয়ে জামাই নাম হলো সুমন। সুমন ভাই 2008 সালে মেঘনা স্কোয়ার গ্রুপে যায় ভালুকাতে, 8,000 টাকা স্যালারিতে যোগ দেয়। 6,000 টাকা প্রথমে 6,000 টাকাতে যোগ দেয়, তারও 6,000 টাকাতে যোগ দিয়ে 8,000 টাকা যখন বেতন পায় তখন সে বিয়ে করে। তাকে বিয়ে দিতে আসলে কেউই ছিল না, আমাদের খালারা, যাই হোক বিয়ে দেওয়া হয়। তো বিয়ের পরে আসলে যখন সে স্যালারি পেল 14,000 টাকা, তখন মোটামুটি আমার খালাতো বোনকে নিয়ে গেল ঢাকাতে, নিয়ে যে চলতে থাকলো সংসার, মোটামুটি 14,000 টাকা দিয়ে খুব সুন্দর চলতে থাকলো। চলতে 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 বেতন স্যালারি বাড়তে 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 এক পর্যায়ে 50,000 টাকা 60,000 টাকা, 1 লাখ টাকা 1,20,000 টাকা। এখন সে জিএম, তার বেতন হলো 1,60,000 টাকা। তার কিন্তু মানে চলাফেরাও চেঞ্জ, কোনো কিছুই মানে পরিবর্তন হয় নাই, কিন্তু চলাফেরা চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তার যে এটা ছিল, ওইটা কোনো কিছু মানে ওইটা কিছু পরিবর্তন হয় নাই আসলে, কিন্তু চলাফেরাটা চেঞ্জ হয়েছে ঢাকাতে।
তো বিষয়টা আসলে কোনো কিছুই আসলে আপনারা যেটা মনে করছেন যে এটা পেলে আমার এটা সব সমস্যার সমাধান হয়ে যাবে, এরকম কোনো কিছু না আসলে। আপনারা আসলে এই ফলাফলটা একটু দেখেন যে এর ফলে কিটা কি হবে, এটা একটু মানে ভেবে দেখেন। হুম? যে আপনাদের বাচ্চাদের আসলে কালচার দিতে চাচ্ছেন, বাইরের কালচার বা বাংলাদেশের কালচার ভালো না, হ্যাঁ মানলাম। বাইরের কালচার দিতে চাচ্ছেন, আপনার বাচ্চারা কিন্তু বাইরের কালচারই পাবে। আপনারা আপনাদের বাচ্চাদের আর পাবেন না। এই গুড়ে বালি। বাংলাদেশে কালচারে বড় হলে অন্তত বুড়াকালে খাইতে না দিলেও আপনাকে বাবা বলে সে মানে ডাকবে, এবং বাবা বলে সে আপনাকে একটু একটু ভয় পাবে, একটু বাবা বলে আপনার সাথে একটু অন্তত বছরে একবার হলেও ইয়ে করবে। কিন্তু বাইরের কালচারে গেলে আপনি দেখতেই পারবেন আপনার ছেলেকে, আপনি মানুষ করবেন। এই যে আপনারা আসলে দেখেন কোনগুলা, লন্ডনের কিছু পরিবার দেখেন ইনফ্লুয়েন্স হন ওইগুলা দেখে, আসলে ওদেরও আসলে পিছে, ওগুলারও পিছনে অনেক কিছুই আছে, অনেক স্টোরি আছে। আমাদেরকে যেগুলো দেখানো হয় সেগুলো আসলে না। সাবানের অ্যাড দেখেন না, সাবান মাখলে ফর্সা হয়ে যায়। আসলে কখনো কেউ ফর্সা হয় সাবান মাখলে? স্নো মাখলে ফর্সা হয়ে যায়। কখনো স্নো মাখলে যদি ফর্সা হয়তো আফ্রিকাতে এতগুলা কালো থাকতো, বা আমাদের বাংলাদেশে এত এই যেরকম ব্রাউন থাকতো? এগুলো সবই বোগাস, সব কিছু দেখানো, মানুষ দেখানো, সব কিছু মানুষ দেখানো, বুঝতে পারছেন? তো এগুলা মানে আসলে কোনো কিছু নিয়ে ইনফ্লুয়েন্স হবেন না। নিজেকে আগে চেষ্টা করবেন যে ইয়ে করা, ঠিক আছে? যাক, অনেক কথা বললাম, অনেক সময় আপনাদের ইয়ে হচ্ছে। বাস্তবিক হওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ মানে আপনারা তো সবাই ম্যাচিউর, সবাই ম্যাচিউর। তো বিষয়টা আসলে সমাজের ফাঁদে পড়ার দরকার নেই, সমাজের ফাঁদে পড়েন না। লাস্টে আসলে আপনি মারা গেলে তারাই আপনাকে খুব দ্রুত মাটি দিয়ে আসবে, সব থেকে দ্রুত তারাই মাটি দিয়ে আসবে। মরার পরে আপনাকে মানে আপনার সাথে কিছুই দিবে না। এটা আপনারা সবাই জানেন, বোঝেন, সবকিছু মানেন, কিন্তু আসলে ভুলে যাই আমরা, আর কিছু করার নেই। আমরা এভাবে আসলে ইয়ে। তো ঠিক আছে, চলেন, সময় সবকিছু আসলে ইয়ে করে দেয়। তো এখন বিষয়টা হলো কনসেন্ট্রেশনের বিষয়টা। হ্যাঁ, আপনারা আসলে চিন্তা ভাবনা করে সবকিছু স্টেপগুলো নেবেন, সবকিছু স্টেপগুলো আপনাদের ভালো হোক, এটা আমি চাই আসলে। তো চলেন আমরা নেক্সট ইয়েটা শুনি। But she gains a lot of pleasure from doing it. Alexei is a volunteer with a family that faces a number of difficulties. By calmly talking over possible solutions with family members, he's helping them to realise that they aren't helpless and that they can do something themselves to improve their situation. This has been great for their self-esteem. And the বলেন তো এটা কি? D. Solve D. problem. ডি নাম্বার, এক্স্যাক্টলি। Problem solving. সলভিং দ্য প্রবলেম ইন্ডিপেন্ডেন্টলি, মানে নিজে নিজে প্রবলেম সলভ করার তার যোগ্যতাটা তার চলে আসলো। আচ্ছা, তারপরে আমরা একটা শুনি, দেখেন, চলেন, আপনারা সবই তো পাচ্ছেন। last volunteer I'll mention, though there are plenty more, is Juba. She volunteers with a teenage girl with learning difficulties who wasn't very good at talking to other people. Juba's worked very patiently with her. মোটামুটি আনসার ধরে ফেলছেন আপনারা, না? আনসার সি। সি নাম্বার, এক্স্যাক্টলি। হ্যাঁ, টকিং, কমিউনিকেশন যেটাকে বলে। হ্যাঁ, তো দেখেন মোটামুটি এই দুইটার ভিতরে সহজ হলো আনসার সিতে ধরা। তো ইনফরমেশন ম্যাচিং কিন্তু এটা সবথেকে এটা কঠিন। ইনফরমেশন ম্যাচিং কিন্তু এইরকমই, আপনি একটু একটু ফোকাসলি দেখবেন যে আসলে খুবই লাইটলি এগুলোকে সলভ করা যায় জাস্ট সিনোনিম দিয়ে, বাট খুব হার্ড লাগে। কেন হার্ড লাগে? অ্যাট এ গ্লিমস এটা সামনে আসে এবং চলে যায়, কনভারসেশনটা সামনে আসে চলে যায়। এটা আসলে কোনো সেগমেন্টের ফার্স্টে খুব কমই দেয়, মাঝখানে দিয়ে দেয়। তাহলে কি হয়? আসে এবং যায়। আমরা আসলে কোনো কিছু ধরতে ধরতে চলে যাই, বিষয়টা এরকম, কিন্তু সহজ। আপনি পড়তেছেন, আর কি এরকম। তো আসলে এগুলো আসলে মোটামুটি সহজ, কিন্তু আমরা ধরতে ধরতে চলে যাই। কিন্তু সহজগুলাকে কিভাবে মানে কাভার করা যায়, এটা ধরতে পারবেন কিভাবে? এই যে ওয়ার্ডগুলা দিয়ে 100%, এই যে ফিজিক্যাল রিডিসকভার, কমিউনিকেশন, এই যে ইন্ডিপেন্ডেন্টলি, এই যে আইসোলেশন, এই যে পাস্ট টাইম, এই যে হবি, 100% আপনারা ধরতে পারবেন এগুলা দিয়ে। খালি ওয়ার্ডগুলো দাগানোর চেষ্টা করবেন, নাউনগুলা, আর সিনোনিম একটু মানে বাড়ানোর চেষ্টা করবেন। যাক, আপনাদের অনেক বেশি কথা বললাম আজকে, একটু মনে হয় একটু বেশি কথা। আমি আসলে এই চেষ্টা করি আপনাদের একটু মোটিভেশন মূলক কথা বলার, বাট অনেকে আপনারা একটু বোরিং ফিল করেন, এই জন্য আমি বলা বাদ দিয়ে দিয়েছি অনেক দিন আগে। আগে মোটিভেশন দিতাম, এমনও মানে অন্য জায়গায় আমি দেখতাম, অবজার্ভ করে দেখেছি যে আমি মোটিভেশন দেই, আমি নাকি পুরোটাই ফেক। তো
যার জন্য আসলে মোটিভেশন দেই না, যে যেটা আপনাদের উপকারের জন্য, আমার কোনো লাভ নাই মোটিভেশন দিয়ে। তো আপনাদের উপকারের জন্য দেই আসলে, আলটিমেটলি আসলে বা কিছু মানুষের কাছে সেটা মানে অ্যাপ্রিসিয়েটেবল হয় না, যার জন্য আসলে কথাগুলো বলি না। আমি কথা বলতে বাস্তব ভিত্তিক কথাই বলি, বুঝছেন না, কোনো আকাঙ্ক্ষা টাইপের বা কোনো টেম্পটেশন কোনো কথা বলি না, প্রলোভিত কোনো কথা বলি না। আমি যেগুলো বললাম এগুলো কি আপনাদের মনে হলো কোনো প্রলোভিত কোনো কথা? এগুলো সব কিছু বাস্তব কথা বলেছি আমি। আমার ফুপুর, আমার 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 খালার কথা বললাম, আমার খালার একদম জীবনের কথা বললাম, মানে আমার খালাতো মেজো খালার মেয়ের কথা বললাম। তো এগুলো একদম বাস্তব থেকে নেওয়া, বুঝছেন? তো এগুলা কিন্তু সত্য কিন্তু এগুলো। হ্যাঁ ভাই, এটা তো ট্রু। স্পেশালি যখন ফার্স্ট জেনারেশন দেশের বাইরে যায়, সো সেকেন্ড জেনারেশন থেকে যখন স্টার্ট হয়, সো ওরা ডেফিনেটলি ওই কালচারটা অ্যাডপ্ট করে ফেলে। বাট ফার্স্ট জেনারেশন অলওয়েজ চিন্তা করে হয়তো সে তার মতো হয়তো বা হবে, কিন্তু আলটিমেটলি একটা সময় গিয়ে তো আর আসলে এটা রিকভার করার টাইম থাকে না। থাকে না। আপনি 10 বছরের একটা বাচ্চাকে নিয়ে যাবেন, সে চেঞ্জ করে ফেলবে তার জেনারেশন, 100% এটা থাকবেন। কারণ তার স্কুল জীবনটা, তার কলেজ জীবনটা যাদের সাথে যাবে, সে সেভাবেই মানুষ হবে। একটা, আপনি হয়তো বা একটা রিসার্চ ছিল, দেখেন না রিসার্চটা, যে ওই যে আমি নর্মাল ঘটনা বলি, যেটা মোগলি কিন্তু অরিজিনালি ছিল ইন্ডিয়ার একটা মোগলির ঘটনা আপনি শুনেছেন মনে হয়। ইন্ডিয়াতে 1600 শতাব্দীতে মোগলি ছিল। মোগলি বলতে ওকে মোগলি বলা হতো। তো ও কিন্তু শিয়াল এবং নেকড়ে ভাল্লুকের সাথেই মানুষ হয়েছিল, কারণ ওর গায়ের গন্ধটা ওদের মতোই হয়ে গেছিল। আপনি আসলে বিষয়টা আসলে এরকম যে আহ, মানে কোনো কি আপনি যেই টাইপের মানুষের ভেতরে থাকবেন, আপনার আপনার কালচার বা আপনার মানসিকতাটা কিন্তু সেই টাইপের মানুষের মতোই চলে যাবে। আপনি যদি খুব হাইলি স্ট্যাটাসের মানুষের সাথে ঘোরাফেরা করেন, আপনার কিন্তু চিন্তা ভাবনা থাকবে অলওয়েজ যে আমার একটা বাড়ি হবে, আমার অনেক টাকা হবে, আমার একটা গাড়ি হবে, আর এরকম। কারণ তাদের আছে, আপনি তাদের ভেতরে ঘুরছেন, কিন্তু আপনি কখনো ভাববেনও না যে অন্য জায়গার অন্য মানুষগুলা কিন্তু অনেক সুখে, কিন্তু এই জিনিসগুলা কিন্তু তাদের নাই, কিন্তু তারা অনেক সুখে। তো সুখ জিনিসটা, শান্তি জিনিসটা আলাদা। সুখ জিনিসটা, শান্তি জিনিসটা সব সময়ই আসলে আমাদের পারপার্শ্বিক বিষয়টার উপরেই মানে প্রেক্ষাপট থাকে না বা নির্ভর করে না। এটা আসলে টোটালি নিজেদের ভেতরে, নিজের উপরে বিষয়টা এরকম ভাবে কাজ করে। ঠিক আছে? তো আপনারা কিন্তু ম্যাচিউর। আমি আপনাদের তো ছোট বাচ্চা না যে আপনাদের আমি বোঝাচ্ছি যে আপনার ইনফ্লুয়েন্স করব, এরকম কিছু না। আমি বাস্তব কিছু কথা বললাম। তো জেনারেশন বলতে আপনাদের আপনাদের কিন্তু চিন্তা ভাবনায়, যেরকম বিশেষ করে আপাদের আপাদের চিন্তা ভাবনায় তাদের বাচ্চাদের ভালো কালচার দিবে। ভালো কালচার মানে আপারা মনে করে যে আমেরিকান কালচার ভালো, কানাডার কালচার ভালো, লন্ডনের কালচার ভালো, অস্ট্রেলিয়ার কালচার ভালো। তারা মনেই করে এটা, কারণ তারা কখনো আসলে এগুলা অন্ধকার জগতে তারা দেখে না। যে কানাডার অন্ধকার জগৎ তো তারা জানেই না। কানাডার যে অন্ধকার জগৎ সেটা তো সম্পর্কে কেউ জানেও না। ইউএস এর অন্ধকার জগৎ, অস্ট্রেলিয়ার অন্ধকার জগৎ, এগুলো সম্পর্কে তো কোনো ধারণা নেই আসলে। মা বলে ডাকতেছে আপনাকে বা আপনাদের বাবা বলে ডাকতেছে, এইটা শোনা যায়। ভয় দেখায় না। না না, ভয় ভয় দেখাচ্ছেন। আচ্ছা আমার আমি তো টেনশনে পড়ে গেলাম। না, এগুলো তো বাস্তব কথা। আমি কি এগুলা কি মিথ্যা বলতেছি? আপনার বাকিরা বলেন তো। হ্যাঁ, সত্যি কথাই। কিন্তু মানে এটা আরেকটা টেনশন, মোটিভেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আল্লাহ, আমি কোথায় যাবো তাহলে বাচ্চাকে নিয়ে? না না, বাচ্চাকে নিয়ে যাবেন। আপনি নিজেই তাদেরকে পারবেন, চেষ্টা করলে তাদেরকে নিজের কালচারে মানুষ করতে পারবেন। সব দেশে পারবেন, তবে এটা খুব টাফ। হ্যাঁ, অফকোর্স সম্ভব, তবে টাফ। যেরকম ওই যে লন্ডনের এগুলা দেখেন, ওগুলা মানে যাই হোক, যেখানে যান, যে অবস্থাতে থাকেন, ভালোভাবে থাকা, আমার চিন্তা ভাবনাতে ভালো থাকবেন এবং চেষ্টা করবেন যে আম, আমরা আসলে একে অপরের পরিপূরক। মানে ফ্যামিলিগতভাবে বলতেছি, বাইরের মানে আমরা কেউ কারো হেল্প করি না, আমি জানি। ফ্যামিলিগতভাবে একে অপরের পরিপূরক আমরা, বিশেষ করে বাবা মা ভাই বোনদের ভেতরে, বাচ্চা কাচ্চাদের। তো এই জিনিসটা, এই সম্পর্কটা যেন অটুট থাকে, এটা চেষ্টা করার দরকার, মানে উচিত। আমি আমার মানে আমার খালার এই ঘটনাটা সত্য ঘটনা আপনাদের শেয়ার করলাম আসলে। তারা কিন্তু চেষ্টা করলেও পারবে না, তাদের যা টাকা আছে বাংলাদেশে এসে থাকতে পারবে, চেষ্টা করলেও পারবে না থাকতে। কারণ তারা আসলে ছোটবেলায় থেকে বা গত 20 বছর হলো ওই কালচারেই তারা আসলে থেকে এমন অভ্যস্ত, তারা কখনোই পারে না এখানে এসে থাকতে। এই এই মানে বাজারে এত মানুষ, এত মানুষের ভিড়ে বাজার করা, বা এত গ্যাঞ্জাম, এত এত গ্যাঞ্জাম,
এত গাড়ি ঘোড়ার ধুলা বালি এই এই বিষয়টা আসলে তারা নিতে পারে না। যাই হোক, তো ঠিক আছে, আমরা শেষ করি এবং হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি। হোমওয়ার্ক আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর আপনারা প্রত্যেক দিন প্লিজ দয়া করে প্রত্যেক দিন আপনারা অ্যাক্টিভিটিটা শেয়ার করবেন, ঠিক আছে? ওকে ওকে ভাইয়া। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।